আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবর মতো আমরা এবারও হাজির হলাম এমআর ভূত আড্ডার 4 নম্বর এপিসোড নিয়ে। আজকের এপিসোডে থাকছে দারুণ দুটি ঘটনা। ঘটনাটা গ্রাম কেন্দ্রিক এবং আর একটা রহস্যময় ঘটনা, শুনলেই বুঝতে পারবেন, যা মনের ভিতরে একটা আলাদা ভয়ের অনুভূতি জাগাবে। আমরা আমাদের এমআর ভূত আড্ডা চ্যানেলে নিয়মিত হাজির হই আপনাদের মধ্যে থেকেই পাঠানো কিছু ঘটনা নিয়ে। যেসব ঘটনা আপনারা লিখে পাঠান আমাকে, সেসব ঘটনায় আমি আপনাদের মতো করে পড়ে শোনাই। আমাদের চ্যানেলে রেগুলার হরর ঘটনা আপলোড করা হচ্ছে। তো ঘটনা এবং এপিসোড শুরু করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে আমরা পরবর্তী এপিসোড আপনাদের মাঝে নিয়ে আসার সঙ্গে সঙ্গে আপনারা যেন নোটিফিকেশন পেয়ে যান। আজকের ঘটনাটি খুবই ভয়ের হচ্ছে। এটা এসেছে সিলেটেরই এক অজানা গ্রাম থেকে, যেটা আমাদেরই এক ভাই পাঠিয়েছে। ঘটনাটি শুনলে আশা করি সবাই উপভোগ করবেন এবং একটা ভয় অনুভূতি পাবেন। ঘটনাটি শোনার পর আপনারা আপনাদের মনের অনুভূতি জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে, এবং আপনার জানা কোনো সেরা ঘটনা থাকলে, সত্যি ভয়ের ঘটনা থাকলে আমাদের ইমেল করে এখনই ঘটনাগুলো লিখে অথবা ভয়েস করে পাঠিয়ে দিন। আমাদের ইমেল আইডি হচ্ছে mr.bhutaadda@gmail.com। এই ঠিকানায় আপনারা আপনাদের জানা ভয়ের ঘটনা লিখে অথবা ভয়েস করে পাঠিয়ে দিন। আমরা আমাদের চ্যানেলে আপনার ঘটনাটি উপস্থাপন করে সবার মাঝে ছড়িয়ে দিই। এবং সেই সাথে জানিয়ে দিন আপনারা কি ধরনের ঘটনা শুনতে ইচ্ছুক, কোন ধরনের ঘটনা আপনাদের ভালো লাগে, এবং আপনাদের ছোটখাটো কোনো ঘটনা জানা আছে কিনা সেগুলো আমাদের কমেন্ট করে অথবা ইমেল করে পাঠিয়ে দিন লিখে। আমরা আপনাদের ইমেলের অপেক্ষায় থাকছি সবসময়। এবং আপনাদের মধ্যে থেকে এবারও আরেকটি ঘটনা যেটা আমি শেয়ার করতে চাচ্ছি, সেটা এখন আর গল্প না বাড়িয়ে শুরু করি। চলুন শুরু করা যাক। বরাবর মতো আমি এমআর আছি আপনাদের সাথে। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে, আজকের ঘটনা শোনা আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে প্রথম ঘটনা। ঘটনাটা আমাদের যেভাবে পাঠিয়েছেন লিখে আমি সেভাবেই উপস্থাপন করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইরা। আজকে যে গল্পটা আপনাদের মাঝে শেয়ার করছি সেটা একদম সত্যি ভয়ের ঘটনা। কোনো বইয়ের পাতা থেকে কপি করা না, কোনো বইয়ের বা সিনেমার স্ক্রিপ্ট না, কোনো কল্পনার ফানুসও না। এটা ঘটেছে আমাদের বাংলাদেশের একটা ছোট্ট নামনা জানা গ্রামে, সিলেটের কাছে, চা বাগান আর ঘন জঙ্গলের মাঝখানে। গ্রামের নাম আমি বলবো না, কারণ যারা এখনো ওখানে আছে তারা এই ঘটনা শুনলেই বুঝে যেতে পারবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আমার ঘটনাটা। সেখানে আজও মানুষ জানালার ফাঁক দিয়ে যদি কোনো ছায়া দেখে, তাহলে আর ঘুম হয় না, শুধু হারিকেনের আলো জ্বেলে কুরান পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে। কিন্তু যা ঘটেছে তা লুকিয়ে রাখার মতো না। ভাইয়েরা খুব মন দিয়ে শুনবেন। যদি এখন একা থাকো, তাহলে লাইটটা জ্বালিয়ে রাখো, কারণ এই গল্প শেষ হওয়ার পর তোমার ঘরের কোনায় কিছু একটা নড়তে পারে। তোমার কানের কাছে ফিস ফিস করে কে বলতে পারে, আরো চাই, আরো চাই। গল্পের নায়ক কর্মী, বয়স তখন 34, সাধারণ একজন চাষি মানুষ। সকালে মাঠে যায়, দুপুরে গরু ছাগল চড়ায়, সন্ধ্যায় বাড়ি ফিরে হারিকেন জেলে ভাত খায়। বউ রহিমা আর 4 বছরের ছোট্ট ছেলে রিয়াজ। বড় কোনো স্বপ্ন ছিল না, শুধু পরিবার নিয়ে শান্তিতে থাকতে চাইতো। কিন্তু 2018 সালের একটা ভয়ঙ্কর বর্ষা রাত্রে সবকিছু পুরোপুরি উল্টো হয়ে গেল। সেদিন রাত্রে রিয়াজ হঠাৎ খুব জ্বরে পড়ল। প্রথমে ভেবেছিল সাধারণ জ্বর, সর্দি জ্বর, কিন্তু 2-3 দিনের মাথায় ছেলেটার অবস্থা সাংঘাতিক হয়ে উঠল। চোখ দুটো উল্টে গেল, মুখ দিয়ে সাদা ফেনা বেরোতে লাগলো, শরীরটা যেন কেউ অদৃশ্য দড়িতে টেনে হিঁচড়ে কাঁপাচ্ছে। রাতে ঘুমের মধ্যে চিৎকার করে উঠতো, এমন চিৎকার যে গ্রামের কুকুরগুলো ভয়ে ডাক বন্ধ করে দিত। এমন অবস্থায় হাসপাতাল নিয়ে যাওয়া হলো। ডাক্তারবাবু পরীক্ষা করে বললেন মেনিনজাইটিস, অবস্থা খুব খারাপ, ইনজেকশন দিচ্ছি, কিন্তু কথাটা শেষ করলেন না। কিন্তু আমরা বুঝে গেলাম ছেলেটা শুধু শুয়ে শুয়ে চোখ উল্টে কিছু একটা দেখছে যা আমরা দেখতে পাচ্ছি না।
রহিমা কাঁদতে কাঁদতে করিমের হাত চেপে ধরল। করিম, আমার ছেলেকে বাঁচাও, আল্লাহর দোহাই লাগে, বাঁচাও। তখনই মনে পড়ল গ্রামের শেষ মাথায় থাকা পুরনো কবিরাজ আব্দুল হাকিমের কথা। লোকে বলতো হাকিম সাহেব শুধু গাছগাছরা আর তাবিজ দিয়ে ওষুধ দেয় না, সে জিন ভূতের সাথে সরাসরি কথা বলে। তার ঘরটা শ্মশানের ঠিক পাশে, একটা ভাঙা টিনের চাল, চারদিকে ঝোপঝাড় আর অন্ধকার। রাতে সেখানে থেকে কখনো কখনো অদ্ভুত আওয়াজ আসতো, যেন কেউ হাড় ভাঙছে, নয়তো ফিস ফিস করে কথা বলছে। আমি সেই রাতেই ছুটে গেলাম, দরজা ধাক্কা দিতেই হাকিম বেরিয়ে এলো। বয়স ৮০-র উপর, চোখ দুটো সাদা সাদা, যেন কিছু দেখতে পায় না, কিন্তু সবকিছু দেখে ফেলে। আমি পায়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, সাহেব, আমার ছেলে মরতে বসেছে, বাঁচান। হাকিম অনেকক্ষণ চুপ করে আমার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, বাবা, এটা সাধারণ কোনো অসুখ না, তোর ছেলের শরীরে একটা কালো জিন ঢুকেছে। সেটা বের করতে গেলে তোকে নিজেকে অনেক কিছু শিখতে হবে। আমি আর বেশি দিন নেই, যদি শিখতে চাস তাহলে আজ থেকে আমার সাথে থাক। কিন্তু শোন ভালো করে, একবার এই পথে ঢুকলে আর সহজে বেরোতে পারবি না। জিন তোকে ছেড়ে দেবে না, তোর আত্মা, তোর পরিবার সবকিছু চাইবে। আমি রাজি হয়ে গেলাম, কি আর করব, ছেলে তো চোখের সামনে মরতে বসেছে। প্রথম ধাপ শুরু হলো সেই রাত থেকে। হাকিম আমাকে প্রথমে সাধারণ কবিরাজি শেখাতে লাগলো। সকালে জঙ্গলে নিয়ে যেত, কোন গাছের পাতা কোন রোগ সারায়, কোন শেকড় জিন তাড়ায়, কোন ফুলের রস শরীরে শক্তি আনে, এসব শেখাতো। কিন্তু রাত হলেই আসল পড়া শুরু। হারিকেন জেলে বসে মন্ত্র পড়তাম, সাধারণ আরবি, ফার্সি, সংস্কৃত মিশ্র মন্ত্র। প্রথম কয়েকদিন কিছু হয়নি, কিন্তু ১০-১২ দিন পর থেকে অদ্ভুত সব ঘটনা শুরু হয়ে গেল। ও, এর ভেতরে একটা কথা বলতে ভুলে গেছি। যার জন্য এই মন্ত্র পড়া বা কবিরাজি শিখতে গেলাম, সে আমার ছেলে। সে হাকিম কবিরাজের আশীর্বাদে বা তার কিছু টোটকায় তন্ত্র মন্ত্রে আমার ছেলেটা ভালো হয়ে গেল। কিন্তু ওই যে কথা দেওয়া হয়েছিল হাকিম কবিরাজের কাছে মন্ত্র পড়া শিখতে হবে, তাই বাধ্য হয়ে এসব চালিয়ে যেতে লাগলাম। এক রাতে মন্ত্র পড়তে পড়তে চোখ লেগে গিয়েছিল। স্বপ্নে দেখলাম আমার ঘরের মেঝেতে একটা লম্বা কালো ছায়া দাঁড়িয়ে আছে, মাথায় শিংয়ের মতো দুটো উঁচু, চোখ দুটো লাল আগুনের গোলা। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে, তার পায়ের নিচে মেঝেটা যেন গলে যাচ্ছে। ছায়াটা হাসলো, হাসিটা যেন হাজারটা ভাঙা কণ্ঠ একসাথে চিৎকার করছে। ঘুম থেকে লাফিয়ে উঠে দেখি আমার বাম হাতে গভীর কাটা দাগ, রক্ত গড়িয়ে বিছানায় পড়ছে। কিন্তু ঘরে কেউ ছিল না, দরজা বন্ধ, জানালা বন্ধ, শুধু হারিকেনে আলো কাটছে। আমি কাউকে কিছু বলিনি, ভয়ে গলা শুকিয়ে গিয়েছিল। এরপর প্রতি রাতে একই জিনিস, কখনো ঘরের কোনায় কেউ দাঁড়িয়ে থাকতো, কখনো বিছানার নিচ থেকে ফিস ফিস আওয়াজ আসতো, করিম, করিম। তখনও ঘুমের মধ্যে অনুভব করতাম কেউ আমার গলা টিপছে। সকালে গলায় নখের দাগ। রহিমা জিজ্ঞেস করলে বলতাম, কিছু না, মশা কামড়েছে। কিন্তু ভেতরে ভেতরে আমি বুঝতে পারছিলাম এটা শুরু মাত্র। ২ মাস পর হাকিম বলল, এবার আসল জিনিস, শ্মশানে যেতে হবে। রাত ২টো বাজে, বৃষ্টি ঝরছে, মাটি কাদায় পিছল, চারদিকে শিয়ালের কর্কশ ডাক, পেঁচার ভয়ঙ্কর চিৎকার, আর দূরে কোথাও যেন কেউ কাঁদছে। হাকিম আমাকে একটা পুরোনো কাপড় দিয়ে বললো, এখানে বসে মন্ত্র পড়, জিনরা এখানে ঘুরে বেড়ায়, যাদের তুই ভয় পাস তারা তোকেই খুঁজে বের করবে, চোখ বন্ধ করিস না। প্রথম রাতে কিছু হয়নি, শুধু ঠান্ডা হাওয়া আর গায়ে কাটা। কিন্তু দ্বিতীয় রাতে হঠাৎ পেছন থেকে একটা ঠান্ডা শক্ত হাত আমার কাঁধে চেপে ধরল। আঙ্গুলগুলো লোহার মতো শক্ত, নখগুলো মাংস ঢুকে যাচ্ছে। আমি চিৎকার করে ঘুরে তাকালাম, কেউ নেই, কিন্তু কাঁধে ৫টা গভীর নখের দাগ, রক্ত জমে কালো হয়ে গেছে। সেই রাত থেকে আমার ঘুম হারাম হয়ে গেল। প্রতি রাতে নতুন নতুন ভয়, কখনো লাশের হাড় ছুটে মারতো, কখনো পেছনে কেউ দাঁড়িয়ে থেকে আমার নাম ধরে ডাকতো। এক রাতে দেখলাম শ্মশানের এক কোণায় একটা ছোট্ট ছেলে দাঁড়িয়ে আছে, তার মুখটা পচে গেছে, চোখ দুটো খালি গর্ত। সে হাত বাড়িয়ে বলল, চাচা, আমাকে নিয়ে যাও। আমি চোখ বন্ধ করে মন্ত্র পড়তে লাগলাম। যখন চোখ খুললাম, সে আমার পায়ের কাছে বসে আছে, তার হাতটা আমার পায়ে ছুঁয়ে দিল, ঠান্ডা যেন বরফ। তারপর এলো সবচেয়ে ভয়ঙ্কর ধাপ, সর্বসাধনা। গ্রামের পাশের নদীতে একটা তাজা লাশ ভেসে এসেছিল, কোনো অচেনা লোক, বয়স ৩০-এর কাছাকাছি। হাকিম রাতের অন্ধকারে সেই লাশ টেনে আনলো শ্মশানে। লাশটা বুঝতে শুরু করেছে, গন্ধটা, ভাইয়েরা, সে গন্ধ এখন আমার নাকে লেগে আছে। পচা মাংস গলে যাওয়া, ভেতর থেকে সাদা পোকা বেরিয়ে আসছে, চোখ দুটো ফুলে সাদা হয়ে গেছে, মুখটা হা করে আছে, জিভটা একটু বেরিয়ে, তার উপর পোকা নড়ছে, হাত পা ফুলে ঢোল হয়ে গেছে। হাকিম বলল, এর বুকের উপর বস, সারা রাত মন্ত্র পড়, চোখ বন্ধ করবে না, জিন আসবে।
ভয় পেলে সে তোকে চিড়ে কাটে। আমি বসলাম, লাশটা ঠান্ডা শক্ত, কিন্তু তার বুকের নিচে যেন কিছু নড়ছে, যেন লাশটা এখনো শ্বাস নিচ্ছে, ওঠানামা করছে। আমার গা দিয়ে ঘাম ঝরছে, কিন্তু শরীর কাঁপছে এবং শীতল ঠান্ডায়। মন্ত্র পড়ছি, গলা শুকিয়ে যাচ্ছে। রাত 2টা 3টে, হঠাৎ লাশের চোখ খুলে গেল। সাদা চোখ, কিন্তু ভেতরে কালো ছায়া দিয়েছে। ঠোঁট নড়ে উঠলো, ফিস ফিস করে বলল, কি চাষ রে করিম? কি চাস? তোর ছেলেকে নাকি শক্তি? আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না, কিন্তু হাকিম শিখিয়েছিল ভয় দেখালেই মরবি। আমি চিৎকার করে মন্ত্র পড়তে লাগলাম। তখনই আকাশ পেটে বিদ্যুৎ চমকালো। একটা বিশাল কালো ছায়া নেমে এলো, 7 ফুটেরও বেশি লম্বা। মাথায় দুটো শিং, হাতে লম্বা লম্বা নখ, যা মাংস ছিঁড়ে নিতে পারে। চোখ দুটো জ্বলছে লাল আগুনের মতো। গন্ধ, পচা মাংস আর আগুনের গন্ধ মিশে যাচ্ছে। সে গম্ভীর গলায় বলল, যেন মাটি কেঁপে উঠল, আমি কালাজিন। এই শ্মশানে 1000 বছর ধরে ঘুরে বেড়াচ্ছি। তুই আমাকে ডেকেছিস? কি দিবি আমাকে? আমি কাঁপতে কাঁপতে বললাম, সত্যি, আমার ছেলেকে বাঁচাতে চাই। জিন হাসলো, হাসিটা এত ভয়ঙ্কর যে শ্মশানের সব হাড় যেন নড়ে উঠল। ঠিক আছে, কিন্তু প্রতি পূর্ণিমায় তোর রক্ত লাগবে। আর একটা শর্ত, যাকে তুই সারাবি তার আত্মার একটা অংশ আমার, চিরকালের জন্য। আমি রাজি হয়ে গেলাম। জিন তার ঠান্ডা নখ দিয়ে আমার কপালে ছুঁয়ে দিল। শরীরে যেন 1000 ভোল্টের বিদ্যুৎ চলে গেল। ভেতরে কিছু একটা জেগে উঠল, একটা অদৃশ্য শক্তি। লাশটা হঠাৎ শান্ত হয়ে গেল, তার চোখ বন্ধ হয়ে গেল। সাধনা শেষ। পরের দিন হাকিম মারা গেল। শেষ কথাগুলো ছিল, আমার কাজ শেষ করিম, এবার তোর পালা, সাবধান থাকিস। রিয়াজ তো এর ভিতর সুস্থ হয়ে গেল, কিন্তু তার চোখে একটা অদ্ভুত কালো ছায়া লেগে গেল। গ্রামের লোক জানতে পারলো আমি কবিরাজ হয়েছি। প্রথম রোগী এলো 1 সপ্তাহ পর, মজিদ মিয়া মেয়ে। মেয়েটা রাতে দেয়ালে মাথা ঠুকতো, আমাকে ছেড়ে দাও বলে চিৎকার করতো। তার চোখ দিয়ে রক্ত পড়তো। আমি গিয়ে তাবিজ দিলাম, মন্ত্র পড়লাম, মেয়েটা সুস্থ হয়ে গেল। সবাই বলাবলি করলো, করিম কবিরাজের হাতে জাদু আছে রে। কিন্তু সেই রাত থেকে আমার জীবন নরকে পরিণত হলো। রাতে ঘরে অদ্ভুত শব্দ হতে লাগলো, কেউ যেন লম্বা নখ দিয়ে দরজা আঁচড়াচ্ছে। কখনো কেউ বিছানার পাশে দাঁড়িয়ে ফিসফিস করতো, আমার আত্মা ফিরিয়ে দাও। রহিমা একদিন বলল, তোমার চোখ দুটো কেমন লাল হয়ে গেছে করিম, তোমাকে দেখে ভয় লাগে। প্রথম পূর্ণিমায় জিন এলো, আমার হাত কেটে রক্ত নিল। রক্তটা শূন্য মিলিয়ে দিল। তারপর থেকে যাদের সারাতাম তাদের আত্মাটা একটা অংশ যেন আমার ভেতরে ঢুকে যেত। রাতে স্বপ্ন দেখতাম আমি লাশের বুকে শুয়ে আছি, আর লাশটা আমার দিকে তাকিয়ে হাসছে। জিন কানের কাছে ফিসফিস করে বলতো, আরো যায়, আরো রক্ত, আরো আত্মা। এক রাতে রহিমা আমাকে জিজ্ঞেস করলো, তুমি আসলে কি করছো? আমি কথা বলতে গিয়ে দেখলাম আমার গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। একটা গভীর ঠান্ডা ভয়ঙ্কর গলা বলে উঠলো, আমি তোমার স্বামী না, নিকালা জিন। তোমার স্বামী তো অনেক আগেই মরে গেছে। রহিমা চিৎকার দিয়ে পালিয়ে গেল। গ্রামের লোক জড়ো হলো, কিন্তু আমি তখন শ্মশানের দিকে ছুটছি। শেষে যা দেখা দিয়েছিল, আমি একটা পুরোনো লাশের উপর বসে আছি, চোখ লাল, মুখে পাগলের মতো হাসি। লাশের বুক ওঠানামা করছে। পরদিন আমার ঘর খালি, শুধু একটা তাবিজ পড়েছিল। তার ভেতর থেকে কালো ধোঁয়া বেরোচ্ছিল, আর ধোঁয়ার মধ্যে একটা ফিস ফিস আওয়াজ, আরো যায়। নায়রা, এই গল্প এখনো শেষ হয়নি। আজও সেই গ্রামের লোকেরা বলে, পূর্ণিমা রাতে শ্মশান থেকে একটা লোকের গলা শোনা যায়। আমার ছেলেকে ফিরিয়ে দাও। আর তার সাথে একটা গভীর রক্ত জমানো হাসি, যা রাতের অন্ধকারকে আরো গাঢ় করে দেয়। যদি কখনো কোনো কবিরাজ আপনাকে বলে শিখবি, তাহলে একবার ভেবে দেখবেন। শক্তি পাওয়ার দাম সাধারণত আপনার যা সবচেয়ে প্রিয় তাই দিতে হয়, আর সেই দাম কখনো শেষ হয় না। এই ছিল করিম মিয়ার সত্যি কাহিনী। যদি আপনাদের কাছে এমন কোনো ঘটনা থাকে কমেন্টে বলুন, কিন্তু সাবধান, রাতে একা একা পড়বেন না, কারণ কালো জিন এখনো ঘুরে বেড়ায়। আল্লাহ হাফিজ। তো প্রিয় লিসেনার্স, এই ছিল প্রথম ঘটনা, কালো জিনের ঘটনা। ঘটনাটি আমাদেরই এক ভাই পাঠিয়েছে সিলেট থেকে, সিলেটের একটা ঘটনা। আশা করছি সবার ভালো লেগেছে। আর ঘটনাটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে আমাদের জানিয়ে দিন, এবং আপনাদের জানা কোনো ঘটনা থাকলে এই ধরনের আমাদের ইমেল করে এখনই পাঠিয়ে দিন। আমাদের ইমেল ঠিকানা হচ্ছে mr.bhutadda@gmail.com।
প্রিয় লিসেনার্স, আমরা প্রথম ঘটনা শেষ করে আবারও শুরু করছি দ্বিতীয় ঘটনা। আমাদের ভেতর থেকে এক লিসেনার্স নাম সাইম ভাই, তিনি একটা ঘটনা পাঠিয়েছেন। ঘটনাটি দারুণ লেগেছে আমার কাছে। তো ঘটনাটি মূলত লাশ, ঘর এবং যাকে আমরা মর্গ বলি আর কি, এই ধরনের ঘটনা। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের দ্বিতীয় ঘটনা। আমাদের সাইম ভাই যেভাবে লিখেছেন, আমি সেভাবেই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় এমআর ভাই, আমার নাম সাইম। আমি ঢাকার একটি সরকারি হাসপাতালে লাশ ঘরের নাইট শিফটে কাজ করতাম। চাকরিটা আমি নিজে থেকে পাইনি বা নিজে থেকে নিইনি, পরিস্থিতির কারণে নিতে হয়েছিল। প্রথম খুব ভয় লাগতো, কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছিল। মানুষ মারা যায়, লাশ আসে, আমরা রেজিস্টার করি, ঠান্ডা ঘরে রেখে দিই। এই ছিল আমাদের কাজ। কিন্তু একটা রাত আছে যেটা আমার জীবনকে বদলে দিয়েছে। সেদিন ছিল বৃহস্পতিবার, রাত প্রায় ১টা। পুরো হাসপাতাল তখন প্রায় নিঃশব্দ। দূরে কোথাও নার্সদের কথা বলার শব্দ, আর মাঝে মাঝে স্ট্রেচারে চাকার ঘর্ষণ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। আমি একা ছিলাম লাশ ঘরে। আমার সাথে যে সহকারী ছিল, সে একটু আগে বাইরে গেছে চা খেতে। ঠিক তখনই একটা নতুন লাশ আনা হলো। ২ জন ওয়ার্ড বয় দ্রুত স্ট্রেচারে ঠেলে নিয়ে এলো। তারা খুব অস্বস্তিতে ছিল। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তারা বলল, রোড অ্যাক্সিডেন্ট। কিন্তু ভাই, লাশটা একটু অদ্ভুত। আমি হেসে বললাম, এখানে সব লাশই অদ্ভুত। কিন্তু যখন চাদরটা সরালাম, তখন আমার হাসি থেমে গেল। লোকটার মুখ একদম অস্বাভাবিক। এমনভাবে তাকিয়ে আছি যেন কারো দিকে দেখছি। আমি অনেক লাশ দেখেছি, কিন্তু এরকম চোখ খুব কম দেখেছি। মনে হচ্ছিল এ এখনো কিছু বলতে চাইছে। আমি রেজিস্টারে নাম লিখলাম, সময় দেখলাম। তারপর লাশটা ঠান্ডা করে ১ নম্বরের ড্রয়ারে ঢুকিয়ে দিলাম। দরজা বন্ধ করলাম। সবকিছু ঠিকঠাকই ছিল। তারপর আমি আমার টেবিলে বসে মোবাইল দেখছিলাম। হঠাৎ একটা শব্দ পেলাম, টপ টপ করে। প্রথমে মনে হলো বাইরে থেকে আসছে, কিন্তু কয়েক সেকেন্ড পর বুঝলাম শব্দটা ভেতর থেকে আসছে, ঠান্ডা ঘরের দিক থেকে। আমি থেমে গেলাম। আবার শব্দটা হলো, টপ টপ টপ। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, হয়তো কোনো যন্ত্রের শব্দ, ফ্রিজের ভেতরে কিছু নাড়াচাড়া করছে হয়তো। কিন্তু তারপর স্পষ্ট শুনলাম, ধীরে ধীরে কেউ যেন ভেতর থেকে আঘাত করছে। আমি উঠে দাঁড়ালাম। পা কাঁপছিল, কিন্তু না গিয়ে উপায় ছিল না। আমি ধীরে ধীরে ঠান্ডা ঘরের দরজার কাছে গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ শুনলাম, শব্দটা বন্ধ হয়ে গেছে। আমি একটু সাহস নিয়ে দরজা খুললাম। ভেতরে ঠান্ডা হাওয়া বের হয়ে এলো। সব ড্রয়ার ঠিকঠাক বন্ধ ছিল। আমি একটু স্বস্তি পেলাম। মনে হলো হয়তো আমি ভুল শুনেছি। আমি দরজা বন্ধ করতে যাচ্ছিলাম, ঠিক তখনই ১ নম্বর ড্রয়ারটা একটু নড়ল। আমি জমে গেলাম। ড্রয়ারটা খুব ধীরে নিজে নিজে একটু বের হয়ে এলো। আমি স্পষ্ট দেখলাম ভেতর থেকে ঠেলছে কেউ। আমার হাত পা অবশ হয়ে গেল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। ড্রয়ারটা আরো একটু বের হলো। তারপর ভেতর থেকে সেই লোকটার হাত ধীরে ধীরে বাইরে এলো। সাদা, শক্ত, কিন্তু নড়ছে। আমি আর দাঁড়াতে পারলাম না। পিছিয়ে গিয়ে দেয়ালে ঠেকে গেলাম। লোকটার হাতটা বাতাসে কিছু খুঁজছিল, যেন কাউকে ধরতে চাইছে। তারপর খুব ধীরে ধীরে তার মুখটা দেখা গেল। একইভাবে চোখ খোলা, কিন্তু আবার সেই চোখ আমার দিকে তাকানো। আমি নিশ্চিত ও আমাকে দেখছিল। তার ঠোঁট নড়ল, কিন্তু কোনো শব্দ বের হলো না। আমি হঠাৎ দৌড়ে বাইরে বের হয়ে গেলাম। করিডোরে এসে হাঁপাতে লাগলাম। কিছুক্ষণ পর আমার সহকারী ফিরে এলো। আমাকে সে অবস্থায় দেখে বলল, কি হয়েছে? আমি কিছুক্ষণ কথা বলতে পারিনি। তারপর সব বললাম। সে হাসলো, বলল, ভাই, এতদিনে ভয় পাইলেন? আমি বললাম, চলো ভেতরে গিয়ে দেখো। আমরা দুজন আবার ভেতরে গেলাম। সবকিছু একদম স্বাভাবিক। ড্রয়ার বন্ধ, কোনো নাড়াচাড়া নেই। সে বলল, দেখলেন, কিছুই নেই। আমি চুপ করেছিলাম। কিন্তু যখন আমরা বের হচ্ছিলাম, আমি আবার একবার তাকিয়ে সেই ড্রয়ারটার দিকে, এবং আমি যা দেখলাম আজও ভুলতে পারি না। ড্রয়ারের ছোট কাচের ফাঁক দিয়ে লোকটার চোখ এখনো খোলা, আর সেই চোখ আমার দিকেই তাকিয়েছিল। সেদিনের পর আমি আর কখনো নাইট শিফটে কাজ করিনি। চাকরিটাও ছেড়ে দিয়েছি। কিন্তু সমস্যা হলো, আমি এখনো মাঝে মাঝে রাতে ঘুম থেকে উঠে দেখি আমার রুমের অন্ধকারে কেউ দাঁড়িয়ে আছে, চোখ খোলা, একদম সেই একই দৃষ্টি আমার দিকে তাকিয়ে, আর ধীরে ধীরে হাত বাড়িয়ে দিচ্ছে, যেন এবার ও আমাকে নিয়েই যাবে। তো এই ছিল আমার ভয়ংকর একটি ঘটনা, যা আমার জীবন বাস্তবে ঘটে গিয়েছে। এই বলেই সাইম ভাই তার ঘটনাটা শেষ করেছেন। তো প্রিয় লিসেনার্স, আপনারা জানাবেন সাইম ভাইয়ের ঘটনাটি কেমন লাগলো, এবং আপনারা কী ধরনের ঘটনা শুনতে চান, কমেন্ট করে জানিয়ে দিন। আর আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে mr.hotar@gmail.com।
আমাদের এই ঠিকানায় আপনারা আপনাদের জানা সেরা ঘটনা বা ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন। আমরা আপনাদের ঘটনা আমাদের চ্যানেলে প্রচারিত করব। আজকের মতো আমরা এই এপিসোডটা এখানে শেষ করছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।